আজকের গল্প পাঠের আসরে আপনাকে স্বাগতম। আপনারা শুনছেন ফাল্গুনী মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস দীপ চাহে শিখা। আজকে উপন্যাসটির দ্বিতীয় পর্ব। চিন্ময়ী থাকে তেতলার ছাদের সংলগ্ন সেই ঘরে। দিন কাটে তার তেমনি ভাবে। বয়স তার 20 পেরিয়ে গেছে। সে জানে এ বাড়ি তার বাপের বাড়ি নয়, এবং রমলা তার মা নয়, আর বিমলও তার বাবা নয়। এ কথাটা তাকে জানাতে চায়নি বিমল, কিন্তু রমলা একদিন ঝগড়ার সময় বলে ফেলল। কান খাড়া করা ছিল চিনির। সে শুনল তার মা রমলা তার কেউ নয়, বিমলও কেউ নয় তার। নিজের মা বাপ বলে যাদের এতদিন জেনে এসেছে, সেদিন হঠাৎ যখন জানল তারা তার কেউ নয়, তখন তার মনের অবস্থা কি হয়েছিল তা অনুভব করা ছাড়া বোঝানো যাবে না কোনো ভাষা দিয়ে। শুধু এটুকু বলা যায় যে সেদিন চিনির চোখ ফেটে জল এসেছিল, আর সে জল সারাদিন শুকোয়নি। তবে চিনি খুবই শান্ত স্বভাবের, ধীরে ধীরে সামলে উঠল। সেই পুরাতন ইতিহাস এই। 16 বছর বয়স তখন চিনির। স্কুল ফাইনাল দেবার জন্য প্রস্তুত হচ্ছে। একজন বাড়তি গৃহশিক্ষক তাই রাখতে চেয়েছিল বিমল। রমলা আপত্তি করে বলেছিল, পরের মেয়ের জন্য এত আদিক্ষেতা কিসের? উপরের ঘরে বসেই শুনতে পেল চিনি মা বাবার কথা। কথা তো নয়, ঝগড়া। শুনতে পেল বিমল বলছে, পরের মেয়েকে নিয়েই তো ঘরে মেয়ে পেয়েছ, ওকেও তো হেনস্থা করা কি উচিত? হেনস্থা কিসের? রাজকন্যার মতোই তো আছে। তুমি কি বলতে চাও ওই চিররুগ্ন মেয়েটাকে কোলে নিয়ে আমার বসে থাকতে হবে? না, সেসব কিছু করতে হবে না তোমাকে। ওকে আর একটু লেখাপড়া শিখিয়ে দেই, নিজের পায়েও দাঁড়িয়ে যাবে। পাই নেই তার, তো পায়ে দাঁড়াবে। অনর্থক মাসে মাসে 100 টাকা বরবাদ। বলেই চলে গেল রমলা। বিমল এলো চিনির কাছে। পড়ার টেবিলেই বসে আছে চিনি। কথাগুলো সবই শুনেছে সে, কিন্তু সে যে কিছু শুনেছে তা জানাতে চায় না। যদিও সবকিছু জানবার জন্যে মন প্রাণ তার ব্যাকুল হয়েছে, তবু চিনি দমন করল আগ্রহ। চিনির কাছে এসেই কিন্তু বিমল বুঝল ও তাদের কথা শুনেছে। মুখে তার আকুল আগ্রহ, অন্তরে অন্তরে ব্যথা, চোখে অসহায় চাউনি। বিমল বুঝল ওর মনে ঝড় উঠেছে। এ পর্যন্ত সে জানে তার স্নেহশীল বাবা এবং মা। আজ এতখানি বয়সে সে যদি জানে এরা তার কেউ নয়, তাহলে চিন্তাশীল মন কেমন হবে অনুমান করা দুঃসাধ্য। বিমল ব্যথিত হল, কিন্তু নিরুপায়ে। শুধু বলল, কিছু ভাবিস নে মা, আমি তোর টিউটর রেখে দেব। এ ভিন্ন চিনি আর কিছু বলেনি সেদিন। চিনির জন্যে টিউটর এলেন একজন মহিলা। রমলার অবশ্য খুবই রাগ সেজন্যে, কিন্তু বিমল কোনো কথা শুনল না। মাসিক 100 টাকা বেতনে সেই মহিলাকে নিযুক্ত করল। ওকে জানালো চিনি ভালোভাবে পাশ করলে বিমল তাকে 500 টাকা পুরস্কার দেবে। মহিলাটি শিক্ষয়িত্রী, সাধারণ মধ্যবিত্ত পরিবারের কন্যা ও বধূ, সন্তানের জননী। তিনি অতি যত্নে চিনিকে পড়াতে লাগলেন। আসেন বিকেল 5টার পর, 2-3 ঘন্টা থাকেন এবং সব বিষয়ই পড়ান। চিনি ভালো ছাত্রী, তাই ভালোই পড়তে লাগল এবং যথাকালে ইনভ্যালিড গাড়িতে চড়ে পরীক্ষা দিল। পাশও করল ভালোভাবে। খুব হয়েছে, এবার থামো, আর ওকে পড়াতে হবে না তোমায়। পড়াতে ওকে হবেই রমলা, আর কোনো কাজ করবার সুযোগ যখন ওর নেই। এত পড়িয়ে কি হবে? বিয়ে তো আর হবে না ওর। তার জন্যই তো পড়াতে হবে, পড়াশোনা নিয়ে কাটাবে জীবনটা। মাসিক খরচ কত হবে ওর পেছনে হিসেব করেছ? করেছি, খরচ আমি করব। বিমল বেশ গম্ভীরভাবে বলল, আশা করি তুমি বাধা দেবে না। রমলা আর কিছু বলতে সাহস করল না, কিন্তু মনে মনে রাগে ফুলতে লাগল। ওদিকে গানের মাস্টারও আসছে, তার জন্য গোটা 50 টাকা লাগে। আয় অবশ্য আছে বিমলের, বড় ব্যবসা, মোটা আয়। কিন্তু রমলারও তো 2টো ছেলে মেয়ে হয়েছে, তাদেরও তো ভবিষ্যৎ আছে। ওই পরের মেয়ের জন্য এত কেন? তাছাড়া কি বা কাজে লাগবে তাকে এত পড়িয়ে? এত কথার কোনোটাই কিন্তু বলা হলো না বিমলকে। সে অত্যন্ত স্নেহপরায়ণ। চিনিকে সে নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসে। বেশি কিছু বলতে গেলে হয়তো আরো বেশি কিছু খরচ করে বসবে চিনির জন্যে। একেই তো বলে, ওকে চিকিৎসার জন্য বিলেত পাঠাবো, ওর জন্য একখানা বাড়ি করে দেব,
ওকে 2 লাখ টাকার কোম্পানির কাগজ কিনে দেব, ইত্যাদি ইত্যাদি। যাকগে, আর বেশি ঘাঁটিয়ে লাভ নেই। এইসব ভেবে রমলা চুপ করে রইল। চিনি পড়ছে। এখন পড়াচ্ছেন একজন প্রফেসর। বিমল প্রতিদিন অফিস ফেরত ওর গাড়ি থেকে নেমেই শটান চলে যায় উপরে চিনিকে দেখতে। কিছু না কিছু নিয়েও আসে তার জন্যে, হয়তো বই, হয়তো ফল, মিষ্টি, অথবা শাড়ি একখানা। কিছু না পেলে অন্তত একগুচ্ছ ফুলও নিয়ে আসে। খালি হাতে কোনোদিন আসে না বিমল। রমলা দেখে, দেখে রাগে গজগজ করে। রমলার নিজের ছেলে মেয়েও বড় হচ্ছে, তাদের জন্য তো এতটা স্নেহ মমতা দেখায় না বিমল। কথাটা রমলা একদিন বলেই ফেলল। পরের মেয়ের চিন্তায় তো ঘুম ধরে না, অথচ নিজের ছেলে মেয়ের জন্য তুমি নির্বিকার। ওদের জন্য তো তুমি আছো, বাড়ির সব ঝি চাকর, আর ওদের খেলার সঙ্গী সাথী পাড়ার সব আছে। চিনির জন্য একমাত্র আকাশের ঈশ্বর আর আমি ছাড়া কেউ নেই, তাই দেখতে হয় তাকে। ও, আমি বুঝি তার জন্য কিছুই করিনি? করো, নিশ্চয়ই করো, যতখানি হেনস্থা করবার করো। কিন্তু রমলা, আমি ওকে যেদিন এনেছিলাম সেদিন তুমি সর্বাগ্রে ওকে নিয়েছিলে বুকে তুলে। হ্যাঁ, নিয়েছিলাম, এখনো তো ফেলে দেইনি। চিররুগ্ন কাউকে নিয়ে দিন কাটানো কি কঠিন তুমি বুঝবে? তুমি তো সকাল বিকেল অফিস নিয়েই থাকো, যত ঝামেলা আমাকেই পোহাতে হয়। ঝামেলা? না রমলা, ওর কোনো ঝামেলা নেই। একথা আমি বিশ্বাস করি নে। খেতে না দাও, ও শুকিয়ে মরে যাবে, তবু তোমাকে কিচ্ছু বলবে না। চিররুগ্ন হওয়ার জন্য ও নিজে দায়ী নয়। দায়ের কথা বলছি নে, বলছি ছেলে মেয়ে বড় হচ্ছে, তারা দেখে তোমার অতিরিক্ত স্নেহ মমতা চিনির উপর, এটা ওদের ভালো লাগে না। এ কথাও সত্যি নয়। মিনি আর হিরণ দিদির জন্য কি না করে। দিদিকে তারা এত ভালোবাসে যে 2 ঘন্টা দিদির কাছে না গেলে তারা কাঁদে। এ প্রমাণ আমি বহুবার পেয়েছি। আর আমি যখন অফিস থেকে এসে ছাদে যাই চিনিকে দেখতে, তখন তোমার হিরণ মিনিও সেখানেই বসে থাকে। তাদেরও কম স্নেহ করিনি আমি, তবে চিনির জন্য একটু বেশি কিছু আনতে হয়। ছেলে মেয়ে বড় হলে তাদের জন্যও আনব। এ নিয়ে হিংসা করো না রমলা। চিনি বড় দুঃখী, অভাগীর জীবন কেমন করে কাটাবে এই ভেবে রাত্রি আমার সত্যি ঘুম হয় না। রমলা বুঝল, আর বেশি কথা বাড়ালে ব্যাপারটা খারাপ হবে। তবু সে বলল, হিংসে কেন করতে যাব? তবে ও যখন আর সারবেই না, তখন আর বাড়িতে রাখা কেন? কোনো ইনভ্যালিডদের আশ্রমে রেখে এসো গে। চেষ্টা করছি, দেখি যদি কোথাও পাই, বলে বিমল চলে গিয়েছিল। এরপর রমলা কোনো কথা বলতে সাহস করেনি। তার ছেলেমেয়েরা বড্ড শেয়ানা। সব অবসর সময়টা তারা প্রায় ছাদে চলে যায় দিদির কাছে। দিদি দিদি আর দিদি। কিছু একটা ভালো খাবার দাও মিনিকে। অমনি বলবে, দিদিকে দিয়েছ মা? কোনো একটা খেলনা পেলে তৎক্ষণাৎ ছুটবে দিদিকে দেখাতে। দিদি যেন জীবন ওদের। উপায় নেই, রমলা এর কোনো প্রতিকার করতে পারে না, পারবেও না। মিনি আর হিরণ তাদের মায়ের সহস্র নিষেধ সত্ত্বেও চিনির কাছে যাবে, কোনো কথাই শুনবে না। নাজেহাল হয়ে শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়েছে এখন রমলা। মাস্টার রাখা হয়েছে মিনি হিরণের, খুব ভালো মাস্টার, দেখতে সুন্দর, স্বাস্থ্যবান, ভালো স্কলার। এসব শুনেছে রমলা মিহিরের সম্বন্ধে, তাই মিহিরের প্রতি তার স্নেহাধিক্য। চা জলখাবার প্রায়ই খাওয়ায় মাস্টারকে রমলা। সেদিনও খাওয়ালো। মিনি হিরণ ছিল না, গেছে রথের মেলা দেখতে, ফিরে এসে পড়বে, তাই বসে আছে মিহির। বেশ কিছুক্ষণ পরে ফিরল মিনি হিরণ, কিন্তু এসেই চলে গেল উপরে। যেতে যেতে বলল, দিদিকে সব দেখিয়ে আসি স্যার, বসুন। হিরণের হাতে খেলনা, মিনির হাতে একটা শৌখিন পুতুল, আর পেছনে চাকরের মাথায় কতকগুলো গাছ, যা উপরের ছাদের টবের জন্য আনা হয়েছে। ওরা চলে গেল। মিহির ভাবতে লাগল, কে এই দিদি, কেমন এই দিদি? সেই দিদিকে দেখার কি তার কোনো উপায় নেই? অনেকক্ষণ পরে হিরণ আর মিনি ফিরে এসে পড়তে বসল। নিজের সন্তানের উপর দৃষ্টি অত্যন্ত প্রখর রমলার। তাদের শরীর স্বাস্থ্য সম্বন্ধে সে সদা সজাগ। তাদের আরাম বিরামের জন্য কোনো ত্রুটি হতে দেয় না রমলা। পড়াশোনার দিকেও নজর আছে, তবে সেখানে খানিকটা ঈশ্বরের হাত অথবা প্রকৃতির হাত, যারই বলা হোক। প্রতিভা সকলের সমান হয় না।
অকর্মণ্য চিনি যেভাবে পরপর ক্লাস ডিঙিয়ে পাশ করে উচ্চশিক্ষা লাভ করল, মিনি বা হিরণ তা করতে পারছে না। এর জন্যে কার কাছে নালিশ করবে রমলা? চিনির মতো বুদ্ধি তাদের নয়, তবু তারা পড়ছে এবং সাধারণ ছাত্রছাত্রীদের মতো পাশও করে চলেছে। ভালো মাস্টার দিলে হয়তো ফল আরও ভালো হবে, তাই মিহিরকে আনা হয়েছে। উপরে থাকে চিনি, মিহির নিচে একটা ঘরে মিনি আর হিরণকে পড়ায়। চিনির সঙ্গে মিহিরের দেখা সাক্ষাৎ হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং রমলা চায় না যে দেখা হোক। কেন চায় না তার কারণটা বোঝা কঠিন নয়, তবে তার সে গোপন কথা এখন গোপনই থাক, যথাকালে জানা যাবে। বিমল কিছুটা বুঝেও তবু না বোঝার ভান করে, অর্থাৎ বিশেষ আমল দেয় না। বাকি সব ভালোই চলছে। মিনি এবার স্কুল ফাইনাল দেবে, পরীক্ষার আর দেরি নেই। তাই মিহির বলল একদিন রমলাকে, সকালে ঘণ্টাখানেক আমি এসে পড়িয়ে যাব। ভালো, খুব ভালো কথা। পরীক্ষা কবে? আরও মাস 2 দেরি আছে, তবে এখন থেকেই একটু দেখতে হবে। আসবে, সকালের চা জলখাবার এখানেই খাবে তুমি। আচ্ছা। মিহির পরদিন থেকে সকাল 7টায় এসে নিয়মিত নির্দিষ্ট সময়টুকু পড়াতে লাগল মিনিকে। আবার সন্ধ্যার সময়ও যথারীতি আসে। সকালে যে অঙ্ক বা ট্রান্সলেশন দিয়ে যায়, বিকেলে এসে সেগুলো দেখে। আজও এসে বলল, কই ট্রান্সলেশন দেখি। মিনি খাতা বের করে দিল। পাতা উল্টে মিহির দেখতে পেল সুন্দর হস্তাক্ষরে লাল কালিতে কয়েকটা জায়গা সংশোধন করা হয়েছে। কে এই সংশোধন করেছে? মিহির প্রশ্ন করল। দিদি, উত্তর দিল মিনি। ও আচ্ছা, তাহলে এটা থাক এখন, অন্য বই আনো। কি বই আনবো? ইতিহাস? আনো। মিনি ইতিহাস পড়তে লাগল। মিহির সংশোধন করা খাতাটা দেখছে। কি সুন্দর হস্তাক্ষর, আর সংশোধন যা করেছে চমৎকার। এই দিদিকে দেখবার জন্যে, জানবার জন্যে আগ্রহ তার অতিরিক্ত হয়ে উঠলেও স্বাভাবিক সংস্কার আর শালীনতার জন্যে সে কোনো প্রশ্নই কাউকে করতে পারল না। অথচ মন তার সবসময় জানতে চায়, কে এই অন্তরালবর্তিনী মেয়েটি, কেমন সে, কেন তাকে কোনো সময় প্রত্যক্ষভাবে পাওয়া যায় না। সবই যেন তার কাছে রহস্যময়। অবশ্য মিহির শুনেছে মেয়েটি অসুস্থ, ওপরেই থাকে, নিচে সে নামতে পারে না। কিন্তু নিচে যে একেবারেই নামে না তা তো নয়, নামালেই নামে, অর্থাৎ তাকে ধরে নামিয়ে আনতে হয়। এমনকি গুরুতর অসুখ কে জানে। তবে মিহির সুযোগ পেলে একবার দেখতে চায় তাকে। নিশ্চয়ই সুযোগ হয়ে যাবে একদিন, এই আশায় আছে মিহির। এদিকে মিনির পরীক্ষা আসছে, সেটা শেষ হলে হয়তো মিহিরকে আর দরকার হবে না। তবে হিরণ এখনো আছে, তার জন্যে মাস্টার দরকার। হয়তো মিহিরকে আরও কিছুদিন থাকতে হবে হিরণের জন্যে, তবে কোনো নিশ্চয়তা নেই। পরীক্ষার জন্য একটু বেশি সময় পড়ানো দরকার। এই উছিলায় মিহির দুবেলা যাচ্ছে পড়াতে। তার একান্ত আশা, যদি কোনো রকমে উপরতলার সেই না দেখা মেয়েটির সঙ্গে তার দেখা হয়ে যায়। উপরের ঘরে তো অনুমতি ছাড়া ওঠা যায় না, অনুমতি বা চাওয়া যায় কি করে। কিন্তু মিহিরের মনে এক অদম্য পিপাসা জাগতে লাগল, সেই না দেখাকে দেখার জন্যে, না জানাকে জানার জন্যে। এ যেন একটা বিচিত্র বিস্ময়কর তাগিদ ওর মনের। বহু সময় সে নিজেকে বোঝাতে চায়, এটা অন্যায় চিন্তা, অনুচিত চিন্তা। অকারণ ক্ষোভ তার, কোনোই কারণ নেই যার জন্যে মিহির এত উতলা হবে। শুধু ওর গান শুনেছে আর জেনেছে সে অসাধারণ বুদ্ধিমতী, বিদুষী, কিন্তু পঙ্গু। পঙ্গু কতখানি তা অবশ্য ভালো করে জানার সুযোগ পায়নি মিহির। শুধু জেনেছে মেয়েটির ডান অঙ্গ অবশ, যা কিছু করে বাঁ হাত দিয়ে করে। ডান হাত এবং ডান পা দিয়ে কিছুই সে করতে পারে না। এর কারণ নাকি ছোটবেলায় তার এমন অসুখ হয়েছিল যার জন্য তাকে প্রায় বছরখানেকের বেশি বিছানায় পড়ে থাকতে হয়। অসুখ অবশ্য ভালো হয়েছে, কিন্তু তার ডান অঙ্গ অবশ হয়ে গেছে। এর বেশি আর কিছু বলতে পারেনি মিনি তাকে। সহানুভূতি আকর্ষণের পক্ষে এইটুকুই যথেষ্ট। চিনির এই দুর্ভাগ্যকে আরও অনেক বেশি কল্পনা দিয়ে মিহির নিজের মনে মনে গড়ে তুলেছে একটি ছবি। অতি দুর্ভাগা একটি তরুণী মূর্তি, করুণ কোমল। এতখানি সহানুভূতি আসবার কথা নয়, তবু এসে গেল কয়েকটা কারণেই।
মিনি আর হিরণের কাছে শুনেছে তার প্রশংসা। দেখত ওর ওপর গৃহকর্ত্রীর বিরূপ মনোভাব। আরও লক্ষ্য করেছে মিহির, ওই না দেখা মেয়েটি একটি আশ্চর্য প্রতিভা যেন। রূপ তার যাই হোক, বিদ্যায় বুদ্ধিতে সে অনন্যা। সুযোগ কোনোদিন হয়তো হয়ে যেতে পারে মিহিরের ওই মেয়েটিকে দেখবার, এই আশায় সে অপেক্ষা করে। মিনির পরীক্ষা চলছে এখন, ওটা শেষ হলেই হয়তো মিহিরকে জবাব দেওয়া হবে, এই কথা ভাবছে সে। পরীক্ষা শেষ হলো। রমলা সেদিন মিহিরকে নিমন্ত্রণ করেছে মাত্র, খাওয়াবে। ভাবছে ও বাড়িতে আজই তার শেষ দিন। কিন্তু না, রাত্রে রমলা পরম যত্নে তাকে খাইয়ে বলল, হিরণ তো পড়বে, তোমাকে আরো অনেকদিন থাকতে হবে এখানে। এছাড়া মিনিকে আরো পড়ানো হবে, ওর বাবার ইচ্ছে, তুমি যেমন আছো থাকো। যে আজ্ঞে, মিহির খুশি হয়ে বলল। হিরণকে পড়াতে হবে, তাছাড়া মিনি যদি আরো উচ্চশিক্ষা লাভ করতে চায় তো মিহিরই এখন তাকে পড়াবে। অতএব আরো বছর 2 অন্তত থাকা যাবে এ বাড়িতে। থাকার আর অন্য কোনো কারণ নেই, শুধু ওই না দেখা মেয়েটিকে দেখার ইচ্ছে ছাড়া। কিন্তু সত্যিই আশ্চর্য, কোনোদিন তাকে দেখতে পেল না মিহির। পড়াতে যাচ্ছে হিরণকে। মিনি এখন আর পড়ছে না, তার পরীক্ষার ফল এখনো বের হয়নি। তবে মিনি আসে, এসে বসে মিহিরের কাছে। বিকেলে বেশ সাজসজ্জা করেই আসে মিনি পড়ার ঘরে। উন্নত যৌবন এখন তার, বয়স 16 ছাড়িয়েছে, সুন্দরী এবং সুমার্জিত। মিহিরের হাতে গড়া মিনি। প্রায় 4 বছর মাস্টারি করেছে মিহির এই বাড়িতে। এখন বাড়ির লোকের মতো হয়ে গেছে সে। সুতরাং মিনি পড়ার ঘরে এখনো আসে, নানা রকম প্রশ্ন করে, এটা যেন তার অধিকার। সেদিন মিনি সিনেমায় যাবার প্রস্তাব করল মিহিরের কাছে। কি একটা কাজে আসছিল সেই ঘরের দিকে রমলা। বলল, যাও মিহির, ওর সঙ্গী নেই, যাও একটু ঘুরিয়ে আনোগে। সিনেমায় অবশ্য অনেক দিনই যায় মিনি, মিহিরকে কোনোদিন ডাকেনি। আজ হঠাৎ আমন্ত্রিত হয়ে মিহিরকে যেতে হলো। এর আগে মিনি যেত তার স্কুলের সঙ্গীদের সঙ্গে, আজ যাবে মিহিরের সঙ্গে একা। এর কোনো কারণ আছে এমন সন্দেহ জাগেনি মিহিরের মনে। তার ধারণা, সাধারণ মেয়েরা যেমন যায় মিনিও তেমনি যেতে চায়। অন্য কোনো উদ্দেশ্য থাকার কোনো হদিশ সে পায়নি। এদিক দিয়ে মিহির হয়তো কিছু আহাম্মক শ্রেণীর যুবক। বিদ্যা এবং বুদ্ধি তার যথেষ্ট আছে, সন্দেহ নেই, কিন্তু কূটবুদ্ধির একান্ত অভাব আছে। কোনো মানুষ কি জন্যে কেমন ব্যবহার করে জানবার চেষ্টাই সে করে না। আজও করল না। সিনেমায় গেল। সুন্দরী হয়ে উঠেছে মিনি এই বছরে। যৌবনাম্বিতা তরুণীর লাবণ্য তো আছেই, অধিকন্তু আছে আধুনিক রূপসজ্জা, আর আছে বর্তমান যুগের সুনিবিড় চাটুল্য। সব মিলিয়ে মিনি মনোহারিণী হয়ে উঠেছে, নৃত্যের ভঙ্গিতে চলে ফেরে। তাকে ভ্রমণ সঙ্গিনী পাওয়া সৌভাগ্যের কথা, তাই মিহিরও এই সৌভাগ্যকে সানন্দে বরণ করে নিল। সিনেমা ঘরের সিটে বসে ছবি দেখার বিরতির মধ্যে মিনি হঠাৎ বলে বসল, দিদির কাছে গল্পটা শুনেছিলাম, নইলে কিছুতেই বুঝতে পারতাম না। তোমার দিদি কতটা পড়েছেন জানা থাকলেও তবু শুধুলো মিহির। কতটা? ওরে বাবা, দিদি একেবারে বিদ্যের দিগ্গজ, MA পাস, এখন ডক্টরেট হবার জন্য নাকি থিসিস লিখছে। গান বাজনাও জানেন তো? হ্যাঁ, তবে ওস্তাদ কিছু না, গলা ভালো, তাই বাবা গান শিখিয়েছেন। আমি সুযোগ মতো একদিন নিয়ে যাব আপনাকে গান শোনাতে উপরে। উপরে? তেতলায়? হ্যাঁ, দিদি তো নিচে নামতে পারে না, লিফট নেই, আপনাকেই যেতে হবে। কোনোদিনই নামতে পারেন না নিচে? কোলে তুলে, না হয় স্ট্রেচারে তুলে নামাতে হয়। পরীক্ষার সময় বাবা সেইভাবেই দিদিকে নিয়ে যেতেন, তবে সে অনেক হাঙ্গামা। ওপরেই নাওয়া খাওয়া করেন? হ্যাঁ, দিদির জন্য সব আলাদা ব্যবস্থা আছে। মিহির আর কিছু শুধুবার পেল না, যদিও অনেক কিছুই তার জানবার আছে। অনেকক্ষণ তার মনের মধ্যে ওই না দেখা মেয়েটির কথাই জাগতে লাগল। মিনি অবশ্যই একদিন মিহিরকে গান শোনাবার জন্যে উপরে নিয়ে যাবে, সেই আশায় আশায় অপেক্ষা করে থাকবে সে। সিনেমা শেষ হলে মিহির আবার বলল, এতখানি লেখাপড়া শিখেও তিনি উপরেই বসে থাকেন? হ্যাঁ, কি আর করবে, বাবা ওর জন্য একটা চাকরির চেষ্টা করছেন। চাকরি? কি করে চাকরি করবেন উনি? শিক্ষকতার কথাই ভাবছেন বাবা, আর দিদিরও তাই মত। তোমার মার কি মত?
মার কোনো মতামত নেই। মা ওর ব্যাপারে সম্পূর্ণ নিরপেক্ষ। সে কি? কেন? দিদি তো মার মেয়ে নয়, পালিত কন্যা। ওর মা নেই। আমার মা মানুষ করেছে। ও, দিদি তাহলে তোমার সহোদরা নন? সহোদরা না হলেও তাকে সহোদরা বলেই মনে করি। উত্তরটা শুনল মিহির, কিন্তু খুশি হতে পারল না। এই বছরে এতদিন সে জানতে পারেনি যে উপরের ঘরে সেই পঙ্গু মেয়েটি তার ছাত্রছাত্রীর সহোদরা নয়। আজ জানার পর মিহিরের মনের গোপন কোণে যে আগ্রহ ছিল, সেটা এক মুহূর্তে যেন সহানুভূতিতে শতগুণ হয়ে উঠল। মিনি বলেছে একদিন মিহিরকে নিয়ে যাবে উপরে, তার দিদির কাছে। সেই দিনটি শীঘ্রই আসার জন্যে কায়মনোকামনা করতে লাগল মিহির। পঙ্গু একটি তরুণীর জন্য একজন যুবকের মন বা অন্তর অনুক্ষণ পুড়ছে। দুনিয়ার কার তাতে কি এসে যায়? মিনি হয়তো কথাটা ভুলেই গেছে। প্রায় মাসখানেক আর এ বিষয়ে কথা হয়নি মিনির সঙ্গে। না, মিনি ভোলেনি, শুধু সুযোগের অপেক্ষা করছিল। সেদিন বলল, আপনাকে সেদিন দিদির গান শোনাবো বলেছিলাম, আজ শোনাবো। কখন? সন্ধেবেলা। সন্ধেবেলা 7টার সময় আপনি আসবেন, কিন্তু অসুবিধে হবে না তো? না, অসুবিধে হবে কেন? আজ রবিবার, যদি কোথাও এনগেজমেন্ট থাকে আপনার, তাই বলছি। না, তেমন কিছু নেই, আমি নিশ্চয়ই আসব। 7টার সময় মিহির এলো। মিনি তার জন্য অপেক্ষা করছিল। মিহির আসা মাত্র তাকে সঙ্গে করে উপরে নিয়ে গেল। মিহিরের বুকটা কেমন যেন করছিল ওই না দেখা মেয়েটিকে দেখবার পূর্বে। ছাদের উপর উঠে সে দেখল টবে টবে ফুল গাছ সাজানো। প্রত্যেকটি গাছ সযত্নে লালিত, ফুলে ফুলে ভরা। একধারে একটা জাল দেওয়া খাঁচায় কতকগুলো ছোট পাখি। একটা বড় কাঁচের জলাধারে রঙিন মাছও রয়েছে একপাশে। অনেক কিছুই রয়েছে সাজানো, যা দেখলে অনেকক্ষণ প্রাণ ভরে দেখা যাবে। এখানে যিনি থাকেন তাকে অতি যত্নে রাখার কোনো ত্রুটি নেই। খুব ধনী লোকের মতোই থাকেন তিনি, এবং অবস্থার তুলনায় যেন কিছু বেশি আরামেই বাস করেন। দিদি বলে মিনি মিষ্টি করে ডাক দিল। আয়। তৎক্ষণাৎ সাড়া এলো একটা লতাকুঞ্জ থেকে। নমস্কার, কথাটা বলল মিহির। উত্তরে প্রতি নমস্কার করল চিনি। ভালো করে ওকে দেখা যাচ্ছে না লতার আড়ালে, তবু হাত দুটো কপালে তুলল চিনি। মিহির দেখল ডান হাতটাকে সে বাম হাতে ধরে নমস্কার জানাচ্ছে। নমস্কার শব্দটা শুনল মিহির। আশ্চর্য মিষ্টি গলা। এই শব্দটাই জানিয়ে দিল যে চিনির সবটাই মিষ্টি। দেখল ওকে মিহির ছোট একটা বেঞ্চে বসে আছে। ওকে না তুলে আনলে ও কোথাও যেতে পারবে না। কাছেই একটা চামড়া বাঁধানো মোড়া, মিহিরের বসবার জন্যে। বসুন, অনুরোধ করল চিনি। মিহির বসতে বসতে বলল, আপনার কথাই শুধু শুনে আসছি এ 4 বছর ধরে, চোখে আপনাকে আজ দেখলাম। আজ আমার সৌভাগ্য, আমিও আপনার কথাই কেবল শুনে আসছি। এ অসুখ আপনার কতদিন হয়েছে? বহুদিন। আমার বয়স তখন মাত্র 8 বছর। তখন আমার খুব অসুখ করেছিল, যাকে বলে বাতব্যাধি। একটা অঙ্গ, মানে ডান অঙ্গ অবশ হয়ে যায় তাতে। আমার তাই হয়েছে। আজকাল নানা রকম ওষুধ, ইনজেকশন ইত্যাদি বেরিয়েছে। চিকিৎসা বিজ্ঞানের প্রভূত উন্নতি হয়েছে। এ যুগে আর অঙ্গ অবশ বা ওরকম কিছু হয় না। কি জানি, কিন্তু আমার অসুখ বহুদিনের। এ কি আর ভালো হবে? ভালো রকম চিকিৎসা করালে আশা করি হয়তো ভালো হয়ে যাবেন। চিনি চুপ করে রইল। মিনি ইতিমধ্যে একটা ট্রেতে করে চা খাবার আনল, পরিবেশন করল মিহিরকে। চিনির কাছেও দিল চা খাবার। চিনি ডান হাত নাড়তে পারে না, বাঁ হাতে খাবে। মিহির দেখল ওর এমন সুন্দর অভ্যাস হয়ে গেছে যে ঠিকমতোই খেতে লাগল। মিনিও খাচ্ছে। হিরণ কোথায়? প্রশ্ন করল চিনি। ও গেছে খেলা দেখতে। মা? মা তো বাপের বাড়ি গেছেন, আসবেন রাত্রে। বাবাও গেছেন। বাড়িতে এখন তুই আর আমি আর মাস্টারমশাই। চিনি আর কিছু শুধালো না, কিন্তু মিহির বুঝল মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়েই মিনি আজ মিহিরকে ডেকেছে চিনির সঙ্গে দেখা করাতে। মানে তাহলে মা আছেন ব্যবধানে। উদ্দেশ্য কি হতে পারে? ভাববার এখন সময় নেই।
তাই মিহির চিনির সঙ্গে কথা কইল নানা বিষয়ে, জেনে নিল কিভাবে তার এই অসুখটা হয়েছে। ইতিহাসটা এইরকম: শৈশবে তার টাইফয়েড হয়, দীর্ঘকাল তাকে বিছানায় পড়ে থাকতে হয়। একপাশে শুয়ে থেকে ডান পায়ে অসহ্য ব্যথা হতো, ডান অঙ্গ নাড়তে পারত না সে, খুব কষ্ট হতো। একদিন শুনতে পেল ডাক্তার বলছেন বাবাকে ওর ডান অঙ্গ অবশ হয়ে আসছে, এর আর কোনো প্রতিবিধান নেই, ওকে ডান দিকটা নাড়তে নিষেধ করবেন। তারপর শুনলাম আমি ডাক্তারের সব কথা। যদিও আমার বয়স খুব কম, তবু বুঝতে পারলাম আমার ডান অঙ্গ অবশ হয়ে যাবে। বাবা মা সব সময় বলেন ডান হাত ডান পা নাড়াবে না। ওদের কথা মতোই ডান দিক নাড়াতাম না, এখন আর নাড়তে পারিনে, একেবারে অবশ হয়ে গেছে ডান দিকটা আমার। ডাক্তার কি বলেন? কি আর বলবেন, বলেন ডান দিকটা আর সচল হবে না, কোনো স্পেশালিস্টকে দেখানো দরকার। হুম বলে অল্প একটু থামল চিনি। পরক্ষণে ও হতাশার সুরে বলল, আর ওসব করে কি হবে, আর ভালো হবে না। না হবার মতো আমি তো কিছু দেখছি নে। না, বাবা চেষ্টার কিছু ত্রুটি করেননি। আমি তার সঙ্গে কথা বলবো। চুপ করে রইল চিনি। মিনি চা খাবার দিয়ে কোথায় গেছে। মিহির দেখল চিনির ডান হাতটা একটু যেন দুর্বল, শীর্ণ, কিন্তু ওই শীর্ণতা ছাড়া আর কোনো লক্ষণ দেখতে পেল না। ওর মনে হলো অসুখটা হয়তো এখনো সারতে পারে, কিন্তু তার জন্য যে ব্যবস্থা করা দরকার তা সে করে কেমন করে? বাড়ির কর্তা সম্পন্ন, টাকা পয়সার অভাব তার নেই। মিহির একবার তাকে বলে দেখবে চিনিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে তিনি রাজি হবেন কিনা। যদি তিনি রাজি হন তো মিহির তার জন্য ব্যবস্থা করবে, বড় কোনো ডাক্তারের সঙ্গে পরামর্শ করে। চিনি যখন গাইছিল তখন মিহিরের মনে এইসব কথার আলোচনা চলছিল, সুতরাং সে তার গান ভালোভাবে শুনতেই পারল না। গান শেষ হলে একসময় বিদায় নমস্কার করে চলে এলো মিহির। নানা চিন্তায় আচ্ছন্ন হয়ে উঠল তার মন। না দেখাই ভালো ছিল চিনিকে। দেখার পর থেকে মনের মধ্যে একটা দুর্জয় দুঃখানুভূতি ওকে অতিষ্ঠ করে তুলেছে। কিন্তু কি সে করতে পারে? ওর বাবা মা যা করবার করেছেন, মিহিরের কি করবার আছে? তবে সে জেনেছে ওর বাবা মা সত্যিকার বাবা মা নন। চিনির উপর দরদ তাদের যতই থাক, আপন সন্তানের উপর যে দরদ তা নিশ্চয়ই নেই। তবু তারাই ওর অভিভাবক। এখানে মিহির কে? কি তার অধিকার? কি বা তার সম্বল? চিন্তা করে কোনো ফল হবে না, জানে মিহির। তবু চিন্তাটা ছাড়তে পারছে না। অবশেষে ঠিক করল চিনির বাবার সঙ্গে সে কথা বলবে এবং চেষ্টা করবে চিকিৎসার জন্য চিনিকে বিদেশে পাঠাবার। উপায় একটা করবেই মিহির, চিনিকে সারাতে হবে। কিন্তু তারপর? তারপর যাই হোক, সে কথা এখন না বলাই ভালো। যদিও মনের অতল তলে একটা দুরাশা তার জাগছে। কিন্তু কেন? এমন একটা অথর্ব পঙ্গু মেয়ের জন্য এতটা ব্যাকুল হবার কি দরকার? তার গার্জেনরা দেখবেন। এরকম ভাবলেও মিহির কিছুতেই নিশ্চিন্ত হতে পারল না। চিনির সঙ্গে বিশেষ কিছু কথা হয়নি মিহিরের। প্রথম আলাপ এবং পরিচয়ের কথাতেই যেটুকু সময় সে পেয়েছিল তাতেই বুঝেছে চিনির জীবন অত্যন্ত করুণ। যে কোনো রকমেই হোক চিনির জন্য চেষ্টা করবে মিহির। চেষ্টা অর্থে ওকে ভালোভাবে ডাক্তার দেখার ব্যবস্থা। কিন্তু মিহির ভেবে দেখল চিনির পালক পিতা চেষ্টা যথেষ্ট করেছেন। তার পালক মার এ বিষয়ে বিশেষ আগ্রহ নেই। এখানে কি করতে পারে সে? পরদিন যথাসময়ে মিহির পড়াতে গেল ছাত্র হিরণকে। গিয়ে দেখল মিনির মা তার জন্য অপেক্ষা করছে। মিহির যেতেই তাকে বসিয়ে বলল, আজ মিনি আর হিরণকে নিয়ে এক্সিবিশন দেখিয়ে আনতে হবে। যে আজ্ঞে, কখন যেতে হবে? বিকেল 4টে নাগাদ হবে। ফিরে এসে তুমি এখানেই খাবে কিন্তু। আচ্ছা মা, মিনু কোথায়? আসছে, ততক্ষণ হিরণকে পড়াও। হিরণ পড়ছে। রমলা চলে গেল, কিন্তু মিনি এখনো আসছে না। অবশ্য মিনির পরীক্ষা শেষ হয়েছে, পড়ার চাপ নেই। হয়তো মিনিকে ইচ্ছে করেই আসতে দেওয়া হয়নি। এই রকম কথা ভাবছে মিহির। হিরণ এক মনে বই পড়ছে। তার পাঠ্যপুস্তকটা নিয়ে মিহির প্রশ্ন করল, মিশর দেশ কোথায়? সেখানে কি বিখ্যাত? আফ্রিকায়। আর আর
আর নীল নদ, কথাটা বলল মিনি। চেয়ে দেখল মিহির ওর দিকে। সুন্দর সাজ তার অঙ্গে। এ পর্যন্ত এমন বেশে সে আসেনি কোনোদিন তার সামনে। তখনও দেখছে মিহির। মুখে একটু হাসিও লেগে রয়েছে মিনির। বলল, আজ যাচ্ছেন তো স্যার? কখন বেরুবেন? হ্যাঁ, 4টে নাগাদ বেরুলেই হবে। রাত 10টা অবধি তো এক্সিবিশন খোলা। অতখানি রাত অবধি মা থাকতে দেবে না। 8টার মধ্যেই ফিরতে হবে। বেশ, তাই হবে। 4টের আগে কিন্তু এক্সিবিশন খোলে না। আমরা 3:30টায় বেরোব। আচ্ছা, আমি 3টের সময় আসবো এখানে। আরও কিছু কথার পর মিহির চলে এলো। 3:30 নাগাদ গেল আবার। হিরণ 10 মিনিটের মধ্যেই নেমে এলো। মিনির দেখা নেই। অবশেষে সে যখন এলো, ঘড়িতে তখন 4:05। মিহির হাত ঘড়িটা দেখিয়ে বলল, তোমারই দেরি হলো। হ্যাঁ হলো, চলুন। প্রায় 5 মিনিটের পথ ট্রাম লাইন। দুজনে পাশাপাশি হাঁটছে। হিরণও আছে সঙ্গে, তবে সে যাচ্ছে আগে আগে। পথে মিহির মিনিকে বলল, তোমার দিদিকে জানিয়ে এলে? হ্যাঁ, দিদিকে না বলে কিছু করিনি আমরা। তাকে এক্সিবিশন দেখানো যায় না? যায়, তবে ওকে লোক দিয়ে নামাতে হবে। তারপর গাড়ি করে নিয়ে যেতে হবে, তবে তো। সে অনেক হাঙ্গামা। হ্যাঁ, তা তো বটেই। আমি দিদিকে বলে এলাম এক্সিবিশনে যাচ্ছি। জানেন স্যার, দিদি এত ভালো মেয়ে যে কি বলবো। দিদির মনে কোনো আশা বা আকাঙ্ক্ষা নেই। যেন কলের পুতুল। ওই গান আর পড়া, পড়া আর গান নিয়েই আছে দিদি। অসহায় অবস্থা ওর, কি আর করবেন। হ্যাঁ, কিন্তু আমরা চাই দিদি নিচে আসুক। আসেন না? না, মা আসতে দেয় না। কথাটি শুনে চুপ করে রইল মিহির। মিনি বলল, দিদির মনে খুব দুঃখ। কেমন যেন নিরাসক্ত ভাব তার। হ্যাঁ, তা তো হবেই। অনেকক্ষণ আর কেউ কোনো কথা বলল না। কেমন যেন গুমুট ভাব। এরকম অবস্থায় বেশিক্ষণ চলা যায় না। তাই মিহির বলল, এই ছবিটার খুব নামডাক শুনেছি। আশা করি খুব ভালো হবে। হ্যাঁ, আমাদের পাশের বাড়ির রাঙা বৌদি দেখেছে। বলে খুব ভালো। সবার রুচি তো সমান না। আমাদের ভালো নাও লাগতে পারে। তবে রাঙা বৌদি ভালো সমজদার, সমালোচকও বটে। বলো কি, লেখেন সমালোচনা? না, লেখে না, কিন্তু ওর যুক্তিগুলো বেশ অকাট্য। কথাটা শুনে কিছুক্ষণ চুপ করে রইল মিহির। তারপর কি যেন ভেবে শুধল, তোমার দিদির যুক্তিও খুব ভালো, অকাট্য। হ্যাঁ, কিন্তু দিদি তো সিনেমা দেখে না। সিনেমা কি কোনোদিন দেখেননি? কই, কে দেখাবে? আমরা শুধু গল্পটা বলি দিদিকে। গল্প শুনে কি সিনেমা দেখার স্বাদ মেটে? মিহিরের গলার স্বর করুণ। চুপ করে গেল দুজনেই। কিছুক্ষণ কাটবার পর মিহিরি আবার বলল, ওকে কি আনা যায় না নিচে? যাবে না কেন? বললাম তো, স্ট্রেচারে করে নিচে আনতে হয়। তাই আনা যাবে, তারপর গাড়ি করে। মাও তো ঝামেলা করতে দিতে চায় না। তোমার বাবাকে আমি বলবো। তা বলে দেখতে পারেন, তবে বাবাও বেশ ভয় করেন মাকে। মিহির আর কিছু বলল না। আপন মনে কি যেন ভাবতে লাগল। পরদিন রবিবার। মিহির চেষ্টা করে মিনির বাবার সঙ্গে দেখা করল। চেষ্টা অর্থে আর কিছু নয়। ভদ্রলোক নানান কাজে ঘোরেন। তাই বারদিনে গিয়ে সে দেখা পেল তার। নমস্কার করে বলল, আপনার সঙ্গে কয়েকটা কথা আছে আমার। আচ্ছা, বলো। আমি আপনার পালিত কন্যা চিনির বিষয়ে সবিশেষ জানতে চাই। ওর ওই অসুখ কবে থেকে, কিভাবে হলো, তার কিভাবে চিকিৎসা হয়েছে। চিনির অসুখ খুব ছোটবেলায়। ওকে সারাবার চেষ্টা আমি কম করিনি। হ্যাঁ, সে কথা শুনেছি, তবু আরেকবার চেষ্টা করা যেতে পারে। না মিহির, আর কিছু করবার নেই। এখন ওর জন্য একটা ভালো কাজ, যা সে বসে বসে করতে পারে, তা খুঁজছি। আমার মনে হয় ওকে আপনার বিলেত পাঠানো উচিত চিকিৎসার জন্যে। সে কথা আমিও ভেবেছি, হয়তো পাঠাতামও। কিন্তু ভেবে দেখো, একা তাকে পাঠানো যায় না। সঙ্গে আমায় নিজেকে যেতে হয়। যাবেন, নইলে ওর জীবনটাই যে নষ্ট হয়ে যায়। হ্যাঁ,
কিন্তু আমার নিজের কথাটাও ভেবে দেখো, খরচ আছে, মিনি বড় হলে বিয়ে দিতে হবে, যাওয়া মানে সব কাজ কারবার বন্ধ রাখা, এসবই তো ভাবতে হয়। মিহির আর কি বলবে, চুপ করে রইল সে। অনেকক্ষণ পরে মিনির বাবাই বললেন, আমি এ বিষয়ে অনেক ভেবেছি মিহির, কি করা যায় কি করা উচিত ঠিক করতে পারিনি। অবশেষে ঠিক করলাম, ওর খাওয়া পড়ার ব্যবস্থাটা অন্তত করে দিতে হবে। গান বাজনা শিখিয়েছি, লেখাপড়াও ভালো শিখেছে। আর আমি কি করতে পারি বলো? আপনি যথেষ্ট করেছেন, সে বিষয়ে সন্দেহ নেই, কিন্তু তাতে ওর জীবন পূর্ণ হবে না। না, নিশ্চয়ই না। আমি সে চেষ্টাও করব ভেবেছি, তবে কোথায় পাবো এমন উদার মহান ছেলে ওকে পরিপূর্ণভাবে গ্রহণ করবে? ইনভ্যালিড মেয়েকে কেউ বিয়ে করতে চাইবে না। আর আর কি বলুন? ওর পক্ষে বিয়ে না করাই ভালো, কারণ শারীরিক অক্ষমতা। ওকে যদি কেউ টাকার লোভে বা আরো কিছুর লোভে বিয়ে করে, তাহলে তার পরিণামে ওর জীবন হবে দুর্বিষহ, মারাত্মক। কেন? কারণ ওকে বিয়ে করে সে সুখী হতে পারবে না, হেনস্থা করবে, অসম্মান করবে। সে অবজ্ঞা ওর পক্ষে হবে মর্মান্তিক। দীর্ঘদিন ইনভ্যালিড সেবা করা যায় না, এমনকি মাইনে করা নার্সেরও ক্লান্তি আসে। ও তো হবে বউ। কথাগুলো ভাববার মতো। মিহির নিঃশব্দে ভাবছে। মিনির মা এসে পড়ল, কাজেই মিহির বিদায় নিয়ে চলে এলো। চিনিকে দেখার আগে থেকেই তার কথা ভাবত মিহির। দেখার পর ভাবনা আরো বেড়েছে, এত বেশি বেড়েছে যে অন্য কোনো চিন্তাই তার মাথায় আসে না এখন। অনেক ভেবেচিন্তে মিহির ঠিক করল সে চিনিকে বিয়ে করবার প্রস্তাবই করবে। সে আশা করে তার পালক পিতা এই প্রস্তাব নিশ্চয়ই মেনে নেবেন। অবশ্য চিনির মতো ইনভ্যালিড মেয়েকে নিয়ে সংসারে বাস করা যে কতটা বিড়ম্বনা হবে সে কথাও মিহির চিন্তা করল। আকাশ পাতাল ভেবেও কিন্তু মিহির নিজের মনকে স্থির করতে পারল না। চিনির প্রতি তার সকল ইন্দ্রিয়, মন প্রাণ যেন ছুটে যেতে চাইছে। এই আশ্চর্য অনুভূতি সে এড়াতে পারে না। যেমন করে হোক চিনিকে তার পেতে হবে, এই যেন জীবনে তার পরম আকাঙ্ক্ষা। এছাড়া যেন বাঁচতে পারবে না সে। সেদিন যে কথাগুলি হয়েছে চিনির বাবার সঙ্গে, মিহির সেগুলি বারবার মনের মধ্যে আলোচনা করল এবং ঠিক করল আগামীকাল সে গিয়ে বিয়ের প্রস্তাব করবে। গল্প পাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে ছিল ফাল্গুনী মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস দীপ চাহে শিখার দ্বিতীয় পর্ব। এর পরবর্তী পর্বগুলো শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। টাটা।